নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আজ ৭ই জুলাই ২০২৫ আর আমরা আজ ভারতীয় শেয়ার বাজারের আজকের দিনের মানে এই ৭ই জুলাইয়ের কার্যকলাপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে বেশ কিছু সূত্র থেকে তথ্য এসেছে, সেগুলো বিশ্লেষণ করে দেখব বাজারের মূল চালিকা শক্তি কী ছিল আর জরুরি বিষয়গুলোই বা কী। মানে লক্ষ্যটা হলো বাজার বাইরে থেকে দেখতে মোটামুটি স্থিতিশীল লাগলেও ভেতরে ভেতরে যে একটা অস্থিরতা ছিল সেটার কারণ খোঁজা আর বিনিয়োগকারীদের জন্য এর অর্থটা কী দাঁড়ায় সেটাও বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আজকের বাজারটা দেখলে দিনের শেষের সংখ্যাগুলো দেখলে একটু অদ্ভুত লাগতে পারে। নিফটি 50 বন্ধ হয়েছে ২৫,৪৬১.৩০ পয়েন্টে, মানে আগের দিনের থেকে বলতে গেলে কোনো পরিবর্তনই নেই, 0.30 পয়েন্ট নিচে শুধু। আর বিএসই সেন্সেক্স ওটা সামান্য বেড়েছে, ৮৩,৪৪২.৫০ পয়েন্টে বন্ধ হয়েছে, মানে +৯.৬১ পয়েন্ট। কিন্তু দিনের শুরুতে একটু নেমেছিল, তারপর কিন্তু সূচকগুলো খুব একটা ছোট রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করেছে সারাদিন। এই ব্যাপারটা কারণ কি? ঠিক এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং। বাইরে থেকে এই যে শান্ত ভাবটা দেখছেন, এর পেছনে ছিল বিনিয়োগকারীদের বেশ সতর্কতা। প্রধান কারণ বলতে গেলে দুটো। এক হলো এই যে সামনে জুন কোয়ার্টার আর্নিং সিজন আসছে, সবাই সেদিকে তাকিয়ে কোম্পানিগুলো কেমন ফল করে। আর দ্বিতীয়টা হলো গ্লোবাল মার্কেটের কিছু অনিশ্চয়তা, বিশেষ করে ধরুন ইউএস ইন্ডিয়া বাণিজ্য আলোচনা আর অগস্ট মাসের একটা ট্যারিফ ডেডলাইন আছে, সেটা নিয়ে বেশ চিন্তা আছে। তো অনেকেই একটু অপেক্ষা করার মুডে ছিলেন আর কি। আচ্ছা, আর এর সাথে কি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স বা এফআইআইসদের শেয়ার বিক্রির কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। এফআইআইস তো লাগাতার বিক্রি করেই চলেছে। দেখুন না, এই জুলাই মাসের প্রথম কদিনেই ওরা নেট প্রায় ৫,০১২.১৯ কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে। এটা তো বাজারের ওপর একটা চাপ তৈরি করছেই। কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স বা ডিআইআইসরা তো কিনছে শুনছি। হ্যাঁ, সেটা একটা ভালো দিক। ডিআইআইস এই সময় নেট প্রায় ৫,১৪০.৯ কোটি টাকার শেয়ার কিনেছে, মানে ওরা বাজারটাকে কিছুটা ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু ওই এফআইআই সেলিং প্রেশারটা তো থাকছেই, দুটোতে মিলে একটা টানাপোড়েন চলছে। বোঝা যাচ্ছে। আর এই টানাপোড়েনের মধ্যেই কি আমরা রুপির এত বড় পতন দেখলাম? ইউএস ডলারের তুলনায় রুপি তো আজ ৪৭ পয়সা পড়ে গেল, বন্ধ হয়েছে ৮৫.৮৭-তে। এটা তো মিড জুনের পর একদিনের সবচেয়ে বড় পতন, তাই না? একদম। এর পেছনেও একাধিক কারণ আছে। এক তো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, আর ডলার নিজেও শক্তিশালী হচ্ছে। তার উপর এসইবি এর কিছু সাম্প্রতিক পদক্ষেপ, যেমন ওই কোয়ান্ট ট্রেডিং ফার্ম জেন স্ট্রিটের উপর নিষেধাজ্ঞা বা ডেরিভেটিভস বাজারে নজরদারি বাড়ানোর ইঙ্গিত, এগুলো বিনিয়োগকারীদের একটু নার্ভাস করেছে। ও আচ্ছা, তাহলে সব মিলিয়ে একটা চাপা উত্তেজনা ছিল আর কি। ঠিক তাই। তাহলে এই যে প্রধান সূচকগুলো নিফটি, সেন্সেক্স, এগুলো প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রইল, তার মানে এই নয় যে পুরো বাজারটাই ভালো ছিল। ব্রডার মার্কেটের কি খবর? মিড ক্যাপ, স্মল ক্যাপ? না, ব্রডার মার্কেট কিন্তু দুর্বলতার ইঙ্গিতই দিয়েছে। বিএসসি মিড ক্যাপ ইন্ডেক্স আজ 0.15% পড়েছে, আর স্মল ক্যাপ ইন্ডেক্স পড়েছে 0.33%। তার মানে মোট যে স্টকগুলোর লেনদেন হয়েছে, ধরুন প্রায় ৩,০৬০টা স্টক, তার মধ্যে বেড়েছে মাত্র ১,১৫৪টা আর পড়েছে ১,৭৯৫টা। ওহ, তার মানে বেশিরভাগ স্টকই পড়েছে। হ্যাঁ, এটা পরিষ্কার বোঝাচ্ছে যে বাজারের ভেতরের সেন্টিমেন্টটা কিন্তু নেতিবাচকই ছিল। প্রধান সূচকগুলো হয়তো বড় কিছু স্টকের জন্য টিকে গেছে, কিন্তু বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। সেক্টরগুলোর দিকে তাকালে কি এই ছবিটা আরও স্পষ্ট হয়? কোন সেক্টর ভালো করেছে, কোনটা খারাপ? হ্যাঁ, সেক্টরগুলোতে এই পার্থক্যটা খুব পরিষ্কার। দেখুন, একদিকে নিফটি এফএমসিজি ইন্ডেক্স প্রায় 1.68% বেড়েছে, এটা সবচেয়ে বেশি লাভ করেছে আজ। এফএমসিজি, আচ্ছা, কোনো নির্দিষ্ট স্টক? হ্যাঁ, হিন্দুস্তান ইউনিলিভার, ওটা প্রায় 3% বেড়েছে। এফএমসিজির এই বৃদ্ধিটা মূলত এইচইউএল এর জন্যেই। এছাড়াও রিয়েলটি সেক্টর +0.08% আর এনার্জি সেক্টরে +0.06% সামান্য বৃদ্ধি দেখা গেছে, খুব সামান্য যদিও। আর খারাপ করেছে কোনগুলো? খারাপের তালিকাটা একটু লম্বা। নিফটি মিডিয়া পড়েছে সবচেয়ে বেশি, -1.03%, তারপর আইটি সেক্টর -0.76% আর মেটাল সেক্টর -0.61%। আইটি পড়েছে, টেক মাহিন্দ্রার মতো স্টক? হ্যাঁ, টেক মাহিন্দ্রা প্রায় 2% পড়েছে আজ। সুতরাং দেখাই যাচ্ছে কিছু সেক্টর ভালো করলেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেক্টর কিন্তু প্রেসারে ছিল।
নির্দিষ্ট কিছু কোম্পানির খবর নিয়েও তো বেশ আলোচনা হচ্ছিল আজ, সেগুলোর কি আপডেট? হ্যাঁ, কয়েকটা খবর অবশ্যই উল্লেখ করার মতো। যেমন ধরুন জুবিল্যান্ট ফুড ওয়ার্কস, ওদের Q1 রেভিনিউ নাকি 17% বেড়েছে YoY, মানে গত বছরের এই সময়ের তুলনায়। ডমিনোজ ইন্ডিয়ার LFL গ্রোথ, মানে লাইক ফর লাইক গ্রোথ, যেটা একই দোকান থেকে বিক্রি বৃদ্ধির হার দেখায়, সেটা বেশ ভালো, 11.6%। ও, এটা তো বেশ ভালো খবর। হ্যাঁ, তবে ওদের ডমিনোজ টার্কি অপারেশনসের LFL গ্রোথ কিন্তু 2.2% কমেছে। আচ্ছা, মানে একটা মিশ্র ছবি আর কি। একদম। এছাড়া আদানি এন্টারপ্রাইজেস 9 জুলাই 1000 কোটি টাকার NCD আনছে বাজারে, নন কনভার্টেবল ডিবেঞ্চার। এর ইল্ড 9.30% পর্যন্ত হতে পারে। বোরোসিল রিনিউয়েবলস নিয়ে একটা খবর আছে, ওদের জার্মান সাবসিডিয়ারি GMB দেউলিয়া ঘোষণার আবেদন করেছে। তবে কোম্পানি জানিয়েছে ওরা ভারতে 950 কোটি টাকা বিনিয়োগের ওপর জোর দেবে। আচ্ছা, আর ব্যাংকিং সেক্টর থেকে? ইন্ডাসইন্ড ব্যাংকের Q1 FY26 আপডেট এসছে, ওদের নেট অ্যাডভান্সেস 3.9% YoY কমেছে। আর কাসা রেশিও, মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট অনুপাত, সেটাও দুর্বল হয়েছে। কাসা রেশিও কমাটা তো ব্যাংকের জন্য চিন্তার বিষয়, তাই না? কম খরচের ডিপোজিট কমে যায়। ঠিক। এছাড়া ডাবর ইন্ডিয়া বলেছে যে Q1 FY26-এ ওরা লো সিঙ্গল ডিজিট রেভিনিউ গ্রোথ আশা করছে। আর কোনো ভালো খবর? পিসি জুয়েলারের খবরটা বেশ পজিটিভ, ওদের Q1 FY26 রেভিনিউ নাকি 80% YoY বেড়েছে, আর ওরা ঋণও কমিয়েছে। বাহ, 80% বৃদ্ধি! আর জিন্দাল ইন্ডিয়া লিমিটেড ওড়িশাতে একটা বড় ইস্পাত প্রকল্পের অনুমোদন পেয়েছে, প্রায় 3600 কোটি টাকার প্রজেক্ট। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর ছিল তাহলে। বিনিয়োগ সংক্রান্ত এরকম গভীর তথ্য আর বিশ্লেষণের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন উই লার্ন ইনভেস্টিং এর আলোচনায়। তাহলে আজকের আলোচনাটা যদি একটু সংক্ষেপে সারি, কি দাঁড়ালো? 7 জুলাই ভারতীয় বাজার বাইরে থেকে শান্ত, প্রায় অপরিবর্তিত, কিন্তু ভেতরে যথেষ্ট অস্থিরতা আর দুর্বলতা ছিল। একদম। প্রধান সূচকগুলো হয়তো একটা রেঞ্জের মধ্যে আটকে ছিল, কিন্তু ব্রডার মার্কেট, বিশেষ করে মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকগুলো পড়েছে। না, মূল কারণগুলো তাহলে দাঁড়াচ্ছে বিনিয়োগকারীদের সতর্কতা। হ্যাঁ, সতর্কতা, কারণ সামনে আর্নিং সিজন, গ্লোবাল মার্কেটে ট্রেড টক্স নিয়ে অনিশ্চয়তা, হ্যাঁ, সাথে FII আউটফ্লোয়ের চাপ, যদিও DII ইনফ্লো কিছুটা সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, রুপির দামে বড় পতন আর সেক্টরগুলোর মধ্যে বেশ পার্থক্য দেখা গেছে পারফরম্যান্সে। FMCG ভালো করেছে, কিন্তু IT, মিডিয়া, মেটাল এগুলো পড়েছে। ঠিক। আচ্ছা, যারা ট্রেডিং করেন তাদের জন্য কোনো টিপস? ওপেন ইন্টারেস্ট ডেটা কিছু বলছে? হ্যাঁ, যারা স্বল্পমেয়াদী ট্রেডার তাদের জন্য OI ডেটা দেখাটা খুব জরুরি। যেমন ধরুন 10 জুলাই এক্সপায়ারির জন্য নিফটির ক্ষেত্রে 25,500 থেকে 25,700 পয়েন্টের জোনটা একটা বেশ শক্ত রেজিস্ট্যান্স বা বাধা হিসাবে কাজ করতে পারে। মানে এই লেভেলগুলো পেরোতে নিফটিকে বেগ পেতে হতে পারে। ঠিক। আর নিচের দিকে 25,200 থেকে 25,400 পয়েন্টের জোনটা একটা সাপোর্ট বা সহায়তা হিসাবে কাজ করতে পারে। আচ্ছা। এই টেকনিক্যাল ডেটার পাশাপাশি বাজারের সেন্টিমেন্ট বোঝার জন্য বিভিন্ন সংস্থার ম্যানেজমেন্টের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। ধরুন SBI হয়তো রিপো রেট কমানোর সম্ভাবনা নিয়ে কিছু বলল, বা মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স বাজারের ভ্যালুয়েশন নিয়ে তাদের মতামত জানালো। এইগুলো কিন্তু বাজারের অভিমুখ বুঝতে সাহায্য করে। উই লার্ন ইনভেস্টিং সবসময় এটাই বলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য ভালো করে দেখে বুঝে নেওয়া উচিত। একদম ঠিক। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য। একদিকে ভারতের অভ্যন্তরীণ বাজারের আশা, বিশেষ করে এই যে আর্নিং সিজন আসছে সেটা ঘিরে একটা প্রত্যাশা, আর অন্যদিকে বিশ্ববাজারের ঝুঁকি, যেমন বাণিজ্য আলোচনা, FII আউটফ্লোয়ের মতো বিষয়গুলো। এই দুটো বিপরীতমুখী টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিনিয়োগকারীরা, ধরা যাক কেউ স্বল্পমেয়াদী, কেউ দীর্ঘমেয়াদী, তারা আগামী সপ্তাহগুলোতে নিজেদের পোর্টফোলিও বা কৌশল কিভাবে সাজাতে পারেন, এটা নিয়ে ভাবা যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং সবসময় আপনাদের বিনিয়োগ যাত্রায় সঠিক তথ্য আর বিশ্লেষণ নিয়ে পাশে থাকার চেষ্টা করে। নমস্কার।